আমি এখন একটা টিনেজ ছেলের মা, তো আমার কাছে আমি এটা ফিল করি যে আমার বাচ্চার মানসিকতাটা কিরকম আছে বা ও কি ভাবছে, ও কি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা আমার কাছে আমি বিভিন্নভাবে ওর ভেতরটাকে জানার চেষ্টা করি যে ও কিরকম আছে, কিসের মধ্য দিয়ে যাচ্ছে। মানে ও যখন খুব বাজে টাইম যায় তখন ও শেয়ার করে না, কিন্তু সামহাও ধরেন আমি খোঁজ খবর নিয়ে টিয়ে আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমি তাকে ট্রিট করার চেষ্টা করি এবং সারাক্ষণ তাকে আমি এক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যে মেন্টাল সাপোর্টটা, যে বউ হয়ে আসবে সেও নিজেকে ওই বউ বলতে যা বুঝায় আমাদের মতো বউ তারা নিশ্চয়ই হবে না, আসলে তারা আসলে পার্টনার হবে। রাত জেগে আমাদের কাজ দেখা, টিভি দেখা, এবং ধরেন রাত 2টার সময় আমি বাসায় ফিরেছি, আমার শ্বশুর আমার দরজা খুলে দিত। মানে সবাই ঘুমিয়ে যেত, আমার শ্বশুর দরজা বেল দিলে আমার শ্বশুর দরজা খুলতো। এবং তো ওইটা নিয়ে পৃথিবীর কেউ কোনো কথা বলার তো প্রশ্নই আসে না। রিচি তার বাচ্চাদের আমেরিকা থেকে নিয়ে আসছে, কারণ কালচার শেখানোর জন্য। এটা নিয়ে প্রচুর কমেন্ট আমরা পেয়েছি। এরপরে তানিয়া আপা এখানে বলে গেল যে না, 8 বছর 9 বছর আসলেও নিজের কাছে রাখা উচিত সন্তানের, যেহেতু আপনাদের একটা ব্যাচ আমাদের দেখে আসা, মানে সন্তানের বয়স 8-9 বছর পর্যন্ত, ক্লাস 8-9 পর্যন্ত বলেছে যে আপনি একদম নিজের কাছে রেখে তারপরে ছাড়া উচিত। তো আমি বেসিক গ্রুমিং আমি কয়েকটা পর্ব ধরে নিচ্ছি। বেসিক্যালি আপনি সন্তানদের লালনের ব্যাপারে আদর্শ মা যেহেতু আপনি পেয়েছি, আদর্শ মা না, মানে স্ট্রাগলিং মা, মানে খুব কনসিয়াসলি আপনি এই সময়গুলো দিচ্ছেন। হ্যাঁ, আমার তো মনে হয় সন্তান যত বড় হয় তত সময় বেশি দিতে হয়, কারণ একটা বাচ্চাটা যখন ছোট থাকে তখন আসলে কেউ একজন তাকে খাওয়ালো, সে দেখলো ব্যথা পেলো কিনা, ওইটুকু দেখলেই যথেষ্ট। তখন না তার সাইকোলজিক্যাল বিষয়টা কিন্তু ম্যাটার করে না। বাট বাচ্চা যত বড় হয় তখন তার বেসিক নিডস, খাওয়া, কাপড়, এগুলার বাইরে তার যে মানসিক যে ব্যাপারটা, সেটার জন্য তার পাশে থাকা অনেক বেশি জরুরি আমার মনে হয়। কারণ আমি এখন একটা টিনেজ ছেলের মা, তো আমার কাছে আমি এটা ফিল করি যে আমার বাচ্চার মানসিকতাটা কিরকম আছে বা ও কি ভাবছে, ও কি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা আমার কাছে কার কাছে বেশি শেয়ার করে, বাবার কাছে না আপনার কাছে? আসলে ও খুব বেশি শেয়ার করে না। আমি ওর বাবা একটু ওই জিনিসগুলো একটু কম বোঝে, সো আমি বিভিন্নভাবে ওর ভেতরটাকে জানার চেষ্টা করি যে ও কিরকম আছে, কিসের মধ্য দিয়ে যাচ্ছে। মানে ও যখন খুব বাজে টাইম যায় তখন ও শেয়ার করে না, কিন্তু সামহাও ধরেন আমি খোঁজ খবর নিয়ে টিয়ে আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমি তাকে ট্রিট করার চেষ্টা করি এবং সারাক্ষণ তাকে আমি এক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যে মেন্টাল সাপোর্টটা, যে আমি তার সাথে আছি। আগলে যাচ্ছেন দীপা খন্দকার কি ভালো শাশুড়ি হতে পারবে? শাশুড়ি ওই লাইফটা কি আমাদের জীবনে হবে আসলে? শাশুড়ি আমাদের যুগে, মানে আমাদের ছেলেরা যখন বিয়ে করবে, ছেলে মেয়েরা, তখন আসলে ওই টাইমটা থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় একদমই ডিফারেন্ট কিছু হবে। মেয়ের যে বউ হয়ে আসবে সেও নিজেকে ওই বউ বলতে যা বুঝায় আমাদের মতো বউ তারা নিশ্চয়ই হবে না, আসলে তারা আসলে পার্টনার হবে। রাইট। এই প্রশ্ন আসলাম যে আপনার যখন বিয়ে হলো তখন আসলে একটা নতুন পরিবারে কোপ আপ করা, যদিও ওটা শাহেদ আলীর বাবা কালচারাল ছিলেন, কেমন ছিল মানে সেই সময়টা? আপনি তখন ব্যস্ত, মানসিকভাবে অনেক স্ট্রাগলিং এর ছিল, বাট ফ্যামিলিগতভাবে যদি বলি, ফ্যামিলিগতভাবে ওরা অনেক হেল্পফুল ছিল। যেমন হেল্পফুল বলবো না, আমি হেল্পফুল বলবো না, অনেকেই যেমন বলে না যে আমার শ্বশুরবাড়ি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমি এটা বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে ওরা আমাদের মতোই,
মানে আমাদের মিডিয়া পার্সনদের মতোই ওরা এটা যে সাপোর্ট দেয়া, যেমন আমার বাপ মা বা আমার ফ্যামিলি, আমার মা, অনেকে আমরা শুনি না যে মা না করতো, এই কাজটা করা যাবে না, বা পালিয়ে এসে এই কাজটা করেছে, বা কেউ জানে না। আমার জীবনটা কিন্তু এরকম না। আমি জন্মের পর থেকে, আমার ছোটবেলা থেকে আমি গান শেখা বলেন, নাচ শেখা বলেন, ক্লাস 7-8-এ পড়া অবস্থায় আমরা স্টেজে, আমি স্কুলে পারি নাচের প্রোগ্রামে নাচছি, গানের প্রোগ্রামে গান গাচ্ছি, স্পোর্টসে খেলছি, হ্যান্ডবল খেলছি, বাস্কেটবল খেলছি, সাইকেল চালাচ্ছি, ফুটবল খেলছি। এরকমভাবে আমি বড় হয়েছি। আমার বাসায় না বা এই কালচারাল দিকটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি আমার ফ্যামিলিতে কোনোদিন ছিল না। আচ্ছা, তেমনি আপনি আমি হ্যাঁ ওইরকম ওইভাবে আমি বড়ই হই নাই। সো এই বাসায় যখন এলাম, সুজনদের বাসায় যখন এলাম, তখন আমার শ্বশুরকে পেলাম এই টাইপের একটা মানুষ। উনি মানে উনি যে কি পরিমাণ ভালোবাসতো এই কাজটাকে, উনি নিজে খুব বেশি কাজ করতে পারেনি, কারণ হচ্ছে ধরেন জীবনের তাগিদে তাকে বিজনেসটা করতে হয়েছে, কারণ সেও অনেক স্ট্রাগলার। ছোটবেলায় তার বাবা মারা গেছে আমার শ্বশুরের, তাকে ফ্যামিলি দেখতে হয়েছে, সে অনেক ভালো বিজনেসম্যান ছিল। পাশাপাশি সে এই কাজটা করতো, সে থিয়েটার করতো, সে সিনেমায় কাজ করেছে, নাটকে কাজ করেছে, আর বাই হার্ট সে এই কাজটাকে মানে ভালোবাসতো আসলে। রাত জেগে আমাদের কাজ দেখা, টিভি দেখা, এবং ধরেন রাত 2টার সময় আমি বাসায় ফিরেছি, আমার শ্বশুর আমার দরজা খুলে দিত। মানে সবাই ঘুমিয়ে যেত, আমার শ্বশুর দরজা বেল দিলে আমার শ্বশুর দরজা খুলতো। এবং তো ওইটা নিয়ে পৃথিবীর কেউ কোনো কথা বলার তো প্রশ্নই আসে না। চমৎকার, সো ব্লেসড। এবং সত্যিকার অর্থে এই ধরনের সাপোর্টটা জরুরিও হয়, মানে মেন্টাল এর জন্য। তো আপনার এবার একটু আসি, আপনার সাম্প্রতিক কাজ, আপনি এখন ওটিটি এবং ফিল্ম নিয়ে ব্যস্ত, এই তো? ওটিটিতে এখন সবাই কমফোর্ট ফিল করে এটা পারিশ্রমিক বেশি বলে, নাকি আসলে কোন জায়গাটা? আসলে খুব বেশি পারিশ্রমিক যে বিষয়টা এরকম না। অনেক টাকা আসলে এখন আর দেয়াদির ব্যাপার নাই। কেন? কারণ ওটিটিতে অনেক খরচও হয়, অনেক বেশি প্রোডাকশনটা তুলে আনার জন্য অনেক টাকা খরচ করতে হয়। সো সবসময় দেখা যায় যে যখন খরচ বেড়ে যায়, ওই কস্টকাটটা আর্টিস্টদের থেকেই চলে যায় আর কি, আর্টিস্টদের রেমুনারেশনটা তখন কমে আসে। সেটা কোনো বিষয় না আসলে। ওটিটিতে কাজ করার লোভটা মানুষের কেন হয়? আসলে আমাদের মেইন ব্যাপারটা তো হচ্ছে দর্শককে রিচ করা, আমরা ছড়িয়ে যেতে চাই দেশ থেকে বিদেশ, তার ইন্টারন্যাশনালি যদি কাজ করতে পারি, সেই সুযোগটাই একটা সুযোগ আর কি। আমার কাছে মনে হয় যে অনেক মানুষ এই কারণে ওটিটিতে, এবং এইজন্য ওটিটিতে গল্প চুজের ব্যাপারেও ব্যাপার থাকে। যেমন ধরেন অনেক গল্প থাকে যে আমরা টিভি নাটকে হয়তো দেখাতে পারি না, একটু ডিফারেন্টলি ভাবা যে বিষয়গুলো, সেগুলো ওটিটিতে আছে, বা অনেক ক্ষেত্রেই আছে ওটিটিতে। সব প্রোডাকশনে আছে এরকম না, কিছু কিছু প্রোডাকশনে তো আছে, সেক্ষেত্রে একটা লো আসলে থাকে। দীপা, এখনকার অভিনেত্রী বা অভিনয় শিল্পীদের অনেক ধরনের আসলে মানি সোর্সিং তৈরি হয়। যেমন অভিনয় তো রয়েছে, পাশাপাশি নিজে যদি প্রযোজনা করে, সেটা বিভিন্ন দেশে অভিনয় শিল্পীরা করে থাকেন। বিভিন্ন শোরুম উদ্বোধন আছে, তারপরে স্টেজ পারফরমেন্স আছে। আপনি শুধু অভিনয়টাই করে গেলেন কেন? মানে নাকি না, বিজ্ঞাপন করি, বিজ্ঞাপন টিভিসি করা হয়, টিভিসি, ওভিসি, আর কিছু সোশ্যাল ইনভলভমেন্ট আছে আমার, যেটা আমি মানে কনসিয়াসলি কাজগুলো করতে চাই। আমার কাছে ভালো লাগে ইনভলভমেন্টগুলো। অটিজম নিয়ে কাজ করি, তারপর হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারদের সাথে আমি কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, ডোমেস্টিক ওয়ার্কারদের রাইটস নিয়ে। এই কাজগুলো, সোশ্যাল কাজগুলো আমি আসলে যেটা বিশ্বাস করি, পলিটিক্যাল ভাবনা যদি বলেন, সেটা হচ্ছে আমার দেশটাকে আমি সুন্দর দেখতে চাই, নিয়মতান্ত্রিক একটা দেশ দেখতে চাই, এবং আমি চাই যোগ্য মানুষের হাতে থাকুক দেশটা, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে নিজেকে কখনোই আমি ওই যোগ্য মানুষটা মনে করি না। আচ্ছা, যে আমি সেই যোগ্যতাটা অর্জন করে ফেলেছি, এটা তো প্রশ্নই আসে না। যে আমি সাপোর্ট করছি, আমি ভালো মন্দটা হয় না যে দর্শক যেটা হয়
যে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝতে পারে, তাই বলে কি সব দর্শক কি সেই কাজটা করতে পারবে? ভালো বললেন। কিন্তু দায়িত্ব নেওয়ার একটা ঝুঁকিও থাকে, ওইটা সেটাই বললাম, দায়িত্বটা তো চাইলেই নেওয়া যায় না, নিতে পারা যায় না। সো আমি তো দায়িত্ব নেয়ার মতো যোগ্য আমি নিজেকে মনে করি না।